ওরে বাপ রে বাপ, গনসার মামা গোলক চাটুর্যে যে কি ধরনের চালু, সেটা আজকের গল্পটা না শুনলে বুঝতে পারবেন না। নমস্কার, আমি দীপঙ্কর বংচাটার থেকে। আর আজকের আমরা প্রস্তুত করতে চলেছি বিভূতিভূষণ মুখোপাধ্যায় দ্বারা রচিত বরযাত্রী ও বাসর সিরিজের ৬ষ্ঠতম পর্ব সাপের চেয়েও সাংঘাতিকের দ্বিতীয় ভাগ। অনেক কষ্টে একটি মেয়ে জোগাড় করা গেছে, পুটুরানী। কিন্তু তার দাদুটি যেমন ঘেঁকো, সেরকম গোলক চাটুর্যে মানে গণেশের মামা আর কি, সেই রকমেরই ধরিবাজ। আসুন দুজনে মিলে কি করে আজকের এই গল্পে শোনা যাক। শুরু হচ্ছে সাপের চেয়েও সাংঘাতিক দ্বিতীয় পর্ব। সেদিন সন্ধ্যায় স্টিমার ঘাটে সবাই একত্র হয়েছে। গোড়াচাঁদ এসে বলল, গনসা, এবারে খাওয়া, এবার তো গাঁতল কি? গনসা ছাড়া সবাই তাকে একেবারে ঘিরে ফেলল। গোড়াচাঁদ বলল, আজ বুড়ো হঠাৎ ডেকে পাঠিয়েছিল ভাই। হ্যাঁ, সত্যি বলছিস? বলে সবাই একেবারে উন্মুখ হয়ে উঠল। গোড়াচাঁদ চোখ ঘুরিয়ে বলল, তবু কে ডাকতে এসেছিল সেটা তো এখনো বলিনি। আন্দাজেই সকলে চেঁচিয়ে উঠল, পুটুরানী? হ্যাঁ, সত্যি। ঔৎসুক্যের চোটে ত্রিলোচন আর রাজেন শুধু ঘাড়ে পড়তে বাকি ছিল। গোড়াচাঁদ একবার আর চোখে গনসার পানে চাইল। সে নির্লিপ্তভাবে ওপারের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল। গম্ভীরভাবে বলল, পুটু, স্বয়ং পুটুরানী ওরফে মৃণালিনী দেবী বল, বা ওই নতুন কায়দায় মুখার্জিই বল, যেমন আজকাল 5 জনে বলছে আর কি। নাও, নাম নিয়ে খুঁতখুঁতনি ছিল, আজ তাও বের করে দিলাম। এইটুকু সংবাদই এত চমকপ্রদ ছিল যে সকলে খানিকক্ষণ নির্বাক হয়ে রইল। শেষে গনসা বলল, ওরার সবই ছেড়া মাইরি, তোর 1.5 হাত লম্বা নামওয়ালা মেয়েটা এনো এলো তা তো বল, ওদের সব হাঁ করে রয়েছে। গোড়াচাঁদ গনসার দিকে চেয়ে বলল, আরে বললাম তো, বুড়ো ডেকে পাঠিয়েছে। তোমার নাম ধাম ঠিকানা, মামার নাম সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিলে। চেনেও তোমার মামাকে বুড়ো, অনেক আগে নাকি তোমাদের পাড়াতেই থাকতো। বলল, গোলক দাদার ভাগ্নে? ও, তো সে তো ধরের ছেলে, আজকালের মধ্যেই ঠেলে উঠবে তোমাদের বাড়ি, দেখে নিও। গনসা বিড়ি ধরাচ্ছিল। গোড়াচাঁদ নিজের ঠোঁটে একটা বিড়ি চেপে তার হাত থেকে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটা নিয়ে অগ্নিসংযোগ করল। একটা টান দিয়ে বলল, তা ঘরের ছেলে ঘরে গিয়ে ঢোকে, আপত্তি নেই আপাতত, কিন্তু যাওয়ার সময় একবার পূর্ণময়রার দোকান হয়ে যেতে হবে। শোনা হচ্ছে না বাবা কোনো আপত্তি? ঘটনা বলল, হ্যাঁ তা বই কি, বাড়িতে জুটবে কিনা কে বলতে পারে। দেবতা বাড়িতে ডেকে আলাপ করছেন, গিয়ে দেখবে বোধহয় হাঁড়ি ফেঁসে বসে আছে। গনসা বলল, একটা বাবা অর্ধ লোকের নামে যা তা বলতে তোদের আটকায় না রে? বহুদিন পরে আড্ডাটা বেশ ভালোভাবে জমাট হয়ে উঠল। সন্ধ্যা উতরে গেছে। গোলক চাটুর্যে বৈঠকখানার কতকগুলো হিসাবের খাতা নিয়ে নাড়াচাড়া করছেন। এমন সময় দরজার সামনে একটি ভদ্রলোক এসে দাঁড়ালেন। গায়ে একটা হাত কাটা ফতুয়া, পরনের কাপড়টা একটু খাটো, পায়ে ঠনঠনের চটি, হাতে একটা বেতের মোটা লাঠি। বয়স 50-এর নিচেই, তবে শরীরটা বেশি রকম শীর্ণ বলে মনে হয় যেন বুড়ো হয়ে গিয়েছেন। গোলক চাটুর্যে চাইতেই একটু হেসে প্রশ্ন করলেন, দাদা বোধহয় চিনতে পারছেন না? গোলক চাটুর্যে বললেন, ভেতরে এসো। আগন্তুক গিয়ে একটি চেয়ারে উপবেশন করলে চোখের চশমা খুলে নিয়ে চেনবার চেষ্টায় তার ওপর মুখের ওপর দৃষ্টিপাত করে রইলেন। আগন্তুক একটু হেসে বললেন, পারবেন না চিনতে, পারবেন না? অনেকদিন হলো কি না? আরে আমি ভুবন, আপনাদের পাশের ওই মল্লিকাদের বাড়িতে বহুদিন ছিলাম এর আগে। পারলেন চিনতে এবার? গোলক চাটুর্যে মুষ্টিবদ্ধ করে মাথা হেলিয়ে বললেন, ও হ্যাঁ 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 হ্যাঁ, চিনতে পেরেছি। আসলে মানে চেনা চেনা ঠিক ছিলই,
তবে একটু মানে ধোঁকা লাগছিল। তা বেশ, অনেক দিন পরে দেখা হলো। তা আজকাল আছো কোথায়? আছি এইখানেই, চাটুজ্জে হাটের ওই দিকে। ছটাখানিক জমি কেনা ছিল, একটা কুঁড়ে তুলে কোনো রকমে দিন গুজরান করছি আর কি। তাই এদিক পানে একটু বরাত ছিল, ভাবলাম যাই দাদার সঙ্গে একবার দেখাই করে যাই। হ্যাঁ হ্যাঁ, বেশ করেছো, বেশ করেছো, বেশ করেছো। আহ, ওরে, একটু কলকেটা একবার বদলে দিয়ে যা তো। তা চা করতে বলি একটু নাকি? তা বলতে হবে বই কি, চা দুবেলা তো এই বাড়িতেই বরাদ্দ ছিল। বলে লাঠির মাথায় দুটো হাত রেখে ভুবন মুখুজ্জে অল্প দুলে দুলে হাসতে লাগলেন। সেই ঝোঁকটা থামলে প্রশ্ন করলেন, তারপর বাড়ির কি খবর বলুন দাদা, ছেলেপুলেরা? গোলক চাটুর্যে বললেন, ছেলেপুলের মধ্যে তো দুটি মেয়ে, একটির বিয়ে দিয়ে দিয়েছি, বছর চারেক হলো। একটিকে এখনো বছর তিনেক রাখা যাবে। ছেলের মধ্যে একটি অপগণ্ড ভাগ্নে। ভুবন মুখুজ্জে সতর্কই ছিলেন। লাঠির মুঠোশুদ্ধ হাতটা অল্প একটু বাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভাগ্নের কথায় মনে পড়ে গেল। কাল সকালেই তো, হ্যাঁ হ্যাঁ, কাল সকালেই তো। আহ, আমার আবার মনেও থাকে না এসব কথা। কাল সকালেই 5টি ছেলে, বুঝলে, ভদ্রগড়ের ছেলে বলেই মনে হলো। হঠাৎ দেখেই মানে ঘুরঘুর করতে করতে আমার বাড়ির ভিতরে গিয়ে হাজির। হ্যাঁ, কেমন একটা ছমছমে ভাব সবার, না কোনো স্পষ্ট কথা বলে, শুধু এদিক ওদিক নজর। বেশ সুবিধে বলে বোধ হলো না। আজকাল তো অবস্থা তো জানেনি, চারিদিকে চুরি ডাকাতি রাহাজানি, ভদ্রঘরের ছেলেদের মধ্যে সব ঢুকেছে এইসব রোগ। কাজকর্ম নেই, ওই করছে। ধরা না পড়লে বহুত আচ্ছা, আর ধরা পড়লেই স্বদেশ উদ্ধার করছি, এই আর কি। যাকে চলে যাক। তা আমার বাড়িতে স্বদেশ উদ্ধারের আর পাবে কি? চারটি তো প্রাণী, কোনো রকম করে এক মুঠো জোটে দুবেলা কেটে যাচ্ছে। তবুও কেমন একটা যেন মানে ফটকা লেগে রইল। তা জিজ্ঞেস করলুম, বাবু তোমরা করো কি বলো দেখিনি, কার ছেলে, কি বৃত্তান্ত, একটু ভেঙে বলো তো দেখি। তা পরিচয় তো কেউ সেরকমভাবে দিলে না। তবে যখন নেহাত কোণঠাসা করে ধরেছি, তখন বললে আমরা পরোপকার করে বেড়াই, এই জীবনের ব্রত করেছি, আমাদের একটা সেবা সমিতি আছে, হেন তেন 7-17 আরও কত কি। ভাবলাম অতে এসো। এটা কে কে আছে বাপু তোমাদের সেবা সমিতিতে? ধনুর্ধরগুলির নাম তো করো দেখি একবার। না, আছি আমরা অনেকজন। আমাদের প্রেসিডেন্ট হচ্ছে এক গণেশ। এই মহামতি গণেশটি কে সেটা শুনতে হচ্ছে তো, তখন তোমার নাম করলে। তোমার নাম করতে আমিও সঙ্গে সঙ্গে চেপে গেলাম। ভাবলাম যাক, ওদিকে যদি যাই তো দাদাকেই একবার জিজ্ঞেস করে দেখব। কথা হচ্ছে ওরা যা করে করুক গিয়ে, তবে আমাদের নিজেদের ঘরের ছেলে। গোলক চাটুর্যে দাড়ি মুষ্টিবদ্ধ করে নত মুখে শুনে যাচ্ছিলেন। বুঝলেন ভুবন মুখুজ্জের বরাতটা আসলে কি। তার ভাগ্নের দল তাদের আপাতত একমাত্র যা উদ্দেশ্য তা নিয়েই উপস্থিত হয়েছিল। ভুবন মুখুজ্জে কৃপণ মানুষ, নিজের সঞ্চয়টুকু প্রাণপণে আগলিয়ে থাকেন। পদে পদেই ডাকাতের সম্ভাবনা দেখেন এবং দেখেওছেন। গোলক চাটুর্যের মুখে একটা মৃদু হাসি ফুটে উঠছিল। সেটুকু ঠোঁটেই মিলিয়ে দিয়ে বললেন, উনি আবার প্রেসিডেন্ট হয়েছেন নাকি? তা প্রেসিডেন্ট রুজোভেল্টও ছিলেন নাকি উপস্থিত? হ্যাঁ। ভুবন মুখুজ্জে কৌতুকটায় একটু বেশি মাত্রায় একচোট হেসে বললেন, দাদা আমাদের ঠিক সেই রকম নকুলেই আছে না, বলেন কি না প্রেসিডেন্ট রুজোভেল্ট। সঙ্গে সঙ্গেই আবার গম্ভীর হয়ে বললেন, আসলে সে কথা নয়, তাকে তো আমি জানি, সৎ ছেলে। তবে বারণ করে দেবেন, ওসব
গুন্ডা টুন্ডদের সঙ্গে সেরকম যেন মেলামেশা না করে। ওদের পক্ষে সবই সম্ভব কিনা। একদিন বোধহয় দেখবেন নিরীহ ছেলে, কারো সাথেও নেই পাঁচেও নেই, হুট করে এক স্বদেশি ডাকাতির মামলায় নাম উঠে গেল। তখন গোলক চাটুর্যে বললেন, তাহলেও তো বুঝবো যে একটা কাজ করেছে হে। মন্তব্যটা এতই অপ্রত্যাশিত, ভুবন মুখুজ্জে একেবারে থ হয়ে গেলেন। মুখের ভাবটা বোঝবার জন্য একবার খুব মিহি করে আর চোখে চাইলেন। ওটা কি মনের কথা নাকি? মামার যদি এই মনের কথা হয় তাহলে তো সর্বনাশ। ঠিক এই সময় চা এসে পড়ায় অস্বস্তিটা চায়ের পেয়ালায় নিমজ্জিত করবার চেষ্টা করতে লাগলেন। তামাকও দিয়ে গিয়েছিল। চা শেষ হলে গড়গড়াটা এগিয়ে ধরে গোলক চাটুর্যে বললেন, নাও ধরা। আরে তুমি যা ভেবেছ তা আদপেও নয়। আরে ডাকাতি করলেও তো বুঝতাম যে হারামজাদাটা নিজের পেটের সংস্থান নিজে করছে, তা করবারও দরকার। আসলে জানে মামা বেটা চোখ বুঝলেই চালচুলো যা একটু করে যাচ্ছে আমার হাতে আপসেই এসে পড়বে। সেসব কিছু নয়, সবগুলো এখন অন্য এক ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। জানি কি না আমার কাছেও চর আসছে মাঝে মাঝে। ভুবন চাটুর্যে সটকা থেকে মুখ সরিয়ে নিয়ে বললেন, ঠিক বুঝলাম না, একটু খোলসা করে বলুন তো দাদা। গোলক চাটুর্যে বললেন, আরে মানে বলতে একটু বাদো বাদো ঠেকছে। তা নিজেদের মধ্যেই যখন মানে ওই আপনাদের বাড়িতে বিয়ের যোগ্যী মেয়ে কি নাতনি টাতনি আছে কি? ভুবন মুখুজ্জে একটু সচকিত হয়ে বললেন, একটি নাতনি আছে, ঠিক বিয়ের যোগ্যী নয়, ওই 13-14 বছর। ব্যাস হলো তো, ঠিক ধরেছি। আরে ডাকাতি নয়, ওরই জন্য ঘটকের পাল পৌঁছেছিল। আমারে আবেগের বেটা ভূত হচ্ছে পাত্র। গোটা 6 আছে দলের মধ্যে, সব হরিহরাত্মা, বুঝলেন? তাদের মধ্যে গোটা 3 আবার মাথা মুড়োনো হয়ে গেছে। এইটা হচ্ছে গিয়ে সর্দার। এটার জন্য প্রাণ কেঁদে উঠছে একেবারে সবার। আমার কাছে তো আমল পায় না, নিজেরাই তাই কোমর বেঁধে নেমেছে। কম মতলববাজ নাকি হারামজাদাগুলো। ভুবন মুখুজ্জের মনটা নিশ্চিন্ততার জন্য সুস্থ হয়ে আসছিল। একটু বিস্মিতভাবে হেসে বললেন, ঘটকালি করতে গেছিল সব? কই তা বললে না তো কেউ? স্বাচ্ছন্দ্যই বলতে পারত। দাদার সঙ্গে কুটুম্বিতে তো সে তো পরম সৌভাগ্য আমার। সৌভাগ্য যদি কখনো মনে করি তো আমি নিজেই কথা পারবো খন। আগে একটা চাকরি করুক, পাখা হয়ে বসুক, তাতে তারপর ওসব শখ। ওরা যা পথ ধরেছে তোমায় কিন্তু অতিষ্ঠ করে তুলবে ভুবন, ওদের তুমি চেনো না। এর একটা কোনো ওষুধ দরকার, যাতে আপাতত ওদিকে আর পা বাড়াতে না সাহস করে। ধরলো চিলিমটা, কই দেখি দাও আমাকে। দাড়িটা বেশ শক্ত করে মুঠিয়ে ধরে গোলক চাটুর্যে নিবিষ্ট মনে নত মস্তকে তামাক টানতে লাগলেন। খানিকটা এইভাবে থেকে বললেন, শোনো তাহলে, যা ঠিক করলাম, কি বলে, আলাপ জমাতে গেছিল তো সব? আচ্ছা, তা ঠাকুরদা, মেয়েটি নাতনি বললে তো? দেখুন কেমন আটঘাট বেঁধে সম্বন্ধ পাকা করে আস্তে আস্তে এগুচ্ছে, লক্ষ্য করো। হ্যাঁ, পাকা খেলোয়াড় সব। যাই হোক, একটু ঠাকুরদার রসিকতার স্বাদও পাকা সব। তবে তবে শোনো, ওরে আর এক ছিলিম তামাক দিয়ে যা তো। বার্ড কোম্পানির জেটির পেছনে ফুটবলের মাঠে এরা সকলে বসেছিল। কে গুপ্তর দোষে আজকের ম্যাচে একটি পেনাল্টি দিতে হয়েছিল, সেই আলোচনাই চলছিল। সন্ধ্যা হয়ে গেছে, মাঠে আর অন্য কেউ নেই। গোরাচাঁদ একটু তফাতে মন মরা হয়ে বসেছিল। সামনে এসে বলল, তাহলে যাচ্ছ না তো কেউ? এই আমার কিন্তু শেষবার জিজ্ঞেস করা, বলে দিলাম।
ঘোতনা বলল, যা তা বলিস নি গে রে, তোকে ডেকে এই সব কথা বলল? ওই মানুষ? আরে একবার কাছে গিয়েই বুঝেছি ও কি চিজ। গোড়া রেগেই ছিল, আরও রেগে উঠে বলল, আলবাত বলেছে, গোড়াচাঁদ গঙ্গার ধারে দাঁড়িয়ে কখনো মিছে কথা বলে না। আমার মাস্তুতো ভাই 6 জনকে দিয়ে বাড়ি থেকে ডাকিয়ে নিয়ে গিয়ে বলেছে। গণেশ আর ত্রিলোচন পরে আসছিল, পুরোপুরি সব কথাটা শোনেনি। ত্রিলোচন প্রশ্ন করল, আরে কি বলেছে বল দেখিনি গোড়া থেকে, মিলিয়ে দেখি সম্ভব কি না আদৌ। গোড়াচাঁদ বলল, আরে বসে আছি, ছনে এসে বলল, গোড়াথা একাদশী মুকুজ্জে তোমায় ডাকছে, ওর নাম ওদিকে আবার কেউ করে না কি না। তা ভাবলাম পরশুর ব্যাপারটা বোধহয় টের পেয়েছে, ঠাট্টা করতে এসেছে, খেঁদিয়ে দিল। এক পকেট থেকে 2টো আম আর এক পকেট থেকে কতকগুলো জামরুল বের করে বললে, এই দেখো নিজে দিয়েছে বুড়ো, রাখো তোমার কাছে সবগুলো, মিথ্যে হয় ফিরিয়ে দিও না, বরং মেয়েরও যত ইচ্ছে। আমি গেলাম। মিথ্যে কথা বলবো না ভাই, একটু ছমছম যে না করেছিল এমন নয়। আরে সে মানুষই নয়, দিব্যি আদর করে বসালে, এ কথা সে কথা, মানে কি কি সেবার কাজ করি, কোথায় কোথায় গতায়ত আছে, সব খুঁটিয়ে জিজ্ঞেস করে বললে, গোড়াচাঁদ পরশু কথাটা পারবো করছি, এমন সময় সমিতির কাজে তোমরা হঠাৎ চলে গেলে। তবুও মনে হলো একবার ডাকি, কিন্তু আবার ভাবলাম উৎসাহ করে একটা শুভ কাজে বেরিয়েছে সবাই, থাকগে সুবিধে দেখে বলা যাবেক্ষণ। বলছিলাম ওই নাতনিটির কথা, এখন থেকে চেষ্টা চরিত্র তো করতে হবে, একা মানুষ, তাই একেবারে বাড়ি ছেড়ে বেরোতে পাই না, সে তো দেখতেই পাও। তাই বলছিলাম, তোমরা তো নানা কাজে চারিদিকে ঘোরাফেরা করো, আলাপ পরিচয়ও আছে, ভালোবাসে সব। তোমরা যদি খোঁজ টোজ দাও মাঝে মাঝে, কিংবা ধরো যদি থাকেই তেমন কোনো পাত্র নজরে, এই মোটা ভাতটা মোটা কাপড়টা সংস্থান আছে, স্বভাব চরিত্রটা ভালো হয়, নেহাত গণ্ড মূর্খ না হয়, আর বংশটা হয় ভালো, ওই তাহলেই চলবে আমার। আজকালকার বিয়ে মেয়ে শ্বশুরের সামনে টেবিলে পা তুলে দিয়ে বার্ড সাইট আনবে আর বলবে ড্যাম ফাদারিন, ও সব বাবা আমার পোষাবে না। আমিও ঝোপ বুঝে মারলাম কোপ, বললাম আছে একজন সন্ধানে, বলেন তো চেষ্টা করি। তবে একেবারে কথা দিতে পারলাম না, কেননা তার গার্জেনরা তো ঝুলোঝুলি করছে, কিন্তু ছোকরা বলে আমি বিয়ে না হলে চাকরি করব না। কথার গোলমালে সকলে হো হো করে হেসে উঠতে গিয়ে গোড়াচাঁদ একটু লজ্জিত হয়ে শুধরিয়ে নিয়ে বলল, বলে মানে চাকরি না হলে বিয়ে করব না। শুনে বুড়ো বললে, করবে না বিয়ে বটে, তুমি একবার ঠকিয়ে ঠকিয়ে তাকে আমার নাতনিটিকে কোনো রকমে দেখিয়ে দিতে পারো, একবার দেখুক, তারপর যদি ওই শালা ওই মেয়ের জন্য এসে পা না চাটে তো। সবাই আবার হেসে উঠল, গনছাও হেসে বলল, শালা পুরো কিন্তু রসিক আছে মারিয়া। ত্রিলোচন বলল, দেখো পেকে আসছে, সম্বন্ধ নির্ঘাত, এ বিষয়ে যদি না হয় তো আমার নামে কুকুর পুষো। গোড়াচাঁদ বলল, এই কথা বিশ্বাস করো, যেতে চাও বলে আসি কালই জোগাড় যন্ত্র তাহলে করতে। মেয়েটির ওপরে অনেক শালা ছেলের বাপের নজর আছে, শুভস্য শীঘ্রম হওয়াই ভালো। আমি বরঞ্চ বুড়োকে বলে আসছি, দেখি যদি রাজি করতে পারি। আমরা দুজনে যাব, আদর ছেলেটির সম্বন্ধে আপনাকে ইশারা করে দেবো, পরখ করে নেবেন। বললেন, তা বেশ, গাছের ফলও আমার, পুকুরের মাছও আমার, তোমরা দুজনেই এসো বা 56 জনেই এসো। গোড়াচাঁদ একটু চুপ করলো, তারপর উঠতে উঠতে বলল, তাহলে আমি গিয়ে বলি, না মশাই, পারলাম না রাজি করাতে ছোকরাকে, কি? গনসা অন্যদিকে মুখ ফিরিয়েছিল, বলল, রাগের কি আছে এর মধ্যে, একটা ভদ্রলোকে ডেকেছে যখন। রাজেন বলল, আমি কিন্তু আর অমুকও হচ্ছি না বাবা, বাপ একদিনেই শিক্ষা হয়ে গেছে। শিক্ষাগুরুর উদ্দেশ্যে ডান হাতটা সসম্মানে কপালে ঠেকিয়ে আবার নামিয়ে নিল।
পরদিন রাত্রি 8টা হবে। পাঁজি দেখে 8:17 সময় ধার্য করা হয়েছে। গোরাচাঁদ ব্যবস্থা মতো একটু আগেই এসেছে। বাইরে আগে কোনো লোকজন না দেখে একবার কিরকম মনে হলো, কিন্তু ভুবন মুখুজ্জের বাড়িতে এটা তেমন অস্বাভাবিক অবস্থা না জেনে একটু পা টিপে টিপে গিয়ে বারান্দায় উঠল। অস্বস্তির ভাবটা বাড়ছে, বই কমছে না। ইচ্ছা হলো একবার ঠাকুরদা বলে ডাক দেয়। কি যেন একটা ভেবে সেটা না করে শুধু একবার জোরে গলা খাকারি দিল। কোনো রকম সারা শব্দ নেই, ডাকতেও কোনো রকম রা উঠল না। বারান্দার এক প্রান্তে বৈঠকখানা, তার সামনে কপাট থেকে হাত দুয়েক ছেড়ে একটা কাঠের পর্দা। গোরাচাঁদ নিঃশব্দে পর্দার আড়ালে গলা বাড়াল। দরজায় আবার একটা ফুল কাটা কাপড়ের পর্দা ঝোলানো, সেটি ভেদ করে কিছু আবার দেখা যায় না, তবে এটা বোঝা যায় যে ভেতরে আলো জ্বলছে। এবার আলো দেখে একটু সাহস পেয়েই হোক বা দারুণ উৎকণ্ঠা চাপতে না পারার জন্যেই হোক, গোরাচাঁদ কাঠের পর্দাটা ঘুরে গিয়ে দুয়ারের পর্দাটা সরিয়ে ঘরে প্রবেশ করলো বলা ঠিক যায় না। প্রথমেই পা পিছলে ভালোভাবে পড়ার আগেই ওরে বাপরে বলে একটি বিশাল ধ্বনি করে পর্দার খানিকটা ছিঁড়ে এবং কাঠের পর্দাটা প্রায় ফেলে দিয়ে বাইরে এসে পড়ল। লাফিয়ে নেমে পালাতে গিয়ে এদের 5 জনের প্রায় ঘাড়ে এসে পড়ল। তারপরে চাপা গলায় বলল, পালা পালা, শিগগির, সাংঘাতিক ব্যাপার রে ভাই, শিগগির সামনে দোপা। রাজেন পর্যন্ত এসেছে। ত্রিলোচন প্রশ্ন করল, সাপ? গোরাচাঁদ এদের ছাড়িয়ে প্রায় বাঁশের ফটক পর্যন্ত চলে গিয়েছে। সেইখান থেকে হাত নেড়ে চাপা গলায় বলল, আরে দৌড়ো, তার চেয়েও সাংঘাতিক। এদের আগ্রহও ছিল, আবার গোরাচাঁদের ভীরুতার জন্য একটা অবজ্ঞাও ছিল। বুনো জায়গায় সাপের ভয়টাই বেশি, সেটা বুঝেই এরা কিছুক্ষণের জন্য কৌতূহলের জন্য হলেও একটু দাঁড়ালো। তারপর ত্রিলোচন বলল, চল, এতটা এসেছি যখন, গুন্ডা লাগিয়ে তো আর ঠেঙিয়ে মারতে পারবে না। কৃত্রিম সাহসের রেশারেশিতে সকলে একরকম ঠেলাঠেলি করে পর্দা ঠেলে ভেতরে প্রবেশ করল। সঙ্গে সঙ্গেই একটা মিশ্র আতঙ্কের শব্দ উচ্চারণ করে যে যার মতো পারল, যেদিকে পারল ছুট মারল। কাপড়ের পর্দাটা একেবারেই ছিঁড়ে কে গুপ্ত আর রাজেনকে জড়িয়ে ফেলল। ঠেলা খেয়ে কাঠের পর্দাটা পড়ে গেল এবং ভীত ত্রস্ত 5 জোড়া পায়ের তলায় চুরমার হয়ে গেল। কেউ ছিটকিয়ে পড়ল, কেউ কারোর ঘাড়ে পড়ল। তারপর কোনো রকমে সামলিয়ে নিয়ে বাঁশের ফটক ভেঙে হুড়মুড় করে বাইরে গিয়ে পড়ল। অথচ সাপের চেয়েও সাংঘাতিক ব্যাপারটা আসলে আর কিছুই না। দিব্যি ধবধবে ফরাস পাতা চৌকির ওপরে 2টি মানুষ মুখোমুখি হয়ে অত্যন্ত নিবিষ্ট মনে দাবা খেলছেন। ভুবন মুখুজ্জে আর হাতে দাড়ি মুঠিয়ে পাত্রের মামা গোলক চাটুজ্জে। এতক্ষণ ধরে শুনছিলেন সাপের চেয়েও সাংঘাতিকের 2য় পর্ব। পরের গল্প থেকে শুরু হবে বাসর সিরিজ, যার প্রথম গল্প পুটুরানী। অপেক্ষা করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বং চ্যাটার।